চোখে। ঈদের আমেজে মুখর চারিদিক। ঈদ মানেই বিশেষ কিছু, সেটা তো সকলেরই জানা। আর বিশেষ কিছু মানে ঈদের আমেজে চায়ের চুমুকের অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে স্পেশাল কিছু নিয়ে আসবো না, তা কি হয়? দর্শক, আপনাদের সঙ্গে পুরো সময় জুড়েই আমি থাকবো ভাবনা হবে, এবং পুরো আয়োজনে থাকবে স্পেশাল কিছু, বিশেষ কিছু। এবং এই পর্বে স্পেশালি থাকবে কিছু খুনসুটিমূলক কথা, এবং থাকবে একজন কাপল যিনি তার ব্যক্তিগত লাইফে কতটা খেলতে পারেন। এবং আসলে খেলার কথা বলছি, বুঝতেই পারছেন। আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন ক্রিকেটার, জনপ্রিয় ক্রিকেটার সৈকত, এবং সেই সাথে তার প্রিয় সহধর্মিণী, অর্থাৎ আমাদের সকলের ভাবি নাজা। আমন্ত্রণ জানাচ্ছি তাদের আজকের স্টুডিও। আপনাদের দুজনকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং আমন্ত্রণ আমাদের আজকে চায়ের চৌকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো ঈদ মোবারক, আর এটিএন বাংলা সমস্ত দর্শকদের ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগছে। স্পেশালি আপনাকে পেয়েছি এবং সাথে ভাবিকেও পেয়েছি। প্লিজ বসবেন, কারণ আপনাদেরকে নিয়ে আমাদের আজ জানার অনেক কিছু আছে। ভাইয়া এবং ভাবি, ঈদের আমেজ তো শুরু আসলে চলছে এখনো। সো ঈদকে ঘিরে তো নানা আয়োজন অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে। স্পেশালি আজকে আমাদের চায়ের চুমুকে এসেছেন, এটা কিন্তু দারুণ একটি বিষয়, খুবই ভালো লাগছে। একটু শুরুতেই সৈকত ভাইয়ের কাছে জানতে চাই যে আমরা তো আসলে জানি যে সৈকত সমুদ্র, সো আসলে সমুদ্র সৈকত এবং এই ব্যক্তি সৈকত আলীর মধ্যে পার্থক্যটা কোথায়? মিল না অমিল? মিল অমিল দুটোই। আচ্ছা, যদি মিল বলতে চাই তাহলে আমি বলতে পারবো সমুদ্র সৈকত অনেক শান্ত হয়। So, আমি মনে করি আমার ক্যারেক্টারটা একটু খুব মানে চুপচাপ থাকতে পছন্দ করি। আর যদি অমিল বলা হয় তাহলে সমুদ্র সৈকতটা তো আয়তনটা অনেক বিশাল, বাট আমার লাইফটা খুব ছোট, জাস্ট আমার ক্রিকেট মাঠ আর আমার ফ্যামিলি, এই দুইটার ভিতরেই। আচ্ছা, সেম কোশ্চেনটা যদি ভাবির কাছে জানতে চাই যে আপনি আসলে মিল অমিলটা কোথায় পান? তো ও যেটা বললো যে তো সমুদ্র তো অনেক সময় দেখা যায় কাম নেচারের হয়, তাই না? আবার দেখা যায় যে অনেক সময় যখন কোনো স্টর্ম টাইপের বা কোনো মানে ওরকম টাইপের সিচুয়েশন হয়, তখন কি হয় জিনিসটা, তখন কিন্তু টোটালি অপোজিট হয়ে যায়। ওর ভিতরে আমি ওই কখনো ওরকম রাগটা দেখি না, বা ওরকম কি বলবো অস্থির অবস্থাটা কখনো দেখি না। ও সবসময় কাম, শান্ত। আচ্ছা, মানুষ তো সমুদ্র সৈকত দেখতে কক্সবাজার চলে যায় আর বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চান। আপনার বাসায় সৈকত আছে, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে? তারপরেও আমরা যাই, আমাদের কাছে খুবই ভালো লাগে। এটা আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট স্পট। দেখা যায় যে আমাদের ইয়ারে 1-2 বার এখানে ভিজিট করাই হয়। সো সৈকত কেনে সমুদ্র সৈকত দেখতে যাওয়ার মজাটাই অন্যরকম। মানুষ তো, আপনি তো যখন ব্যাটিং করেন, যখন মাঠে খেলার হয়, তখন তো জুটি বাঁধার একটা বিষয় থাকে, আপনাদের কমিউনিকেশনের একটা বিষয় থাকে, কিন্তু আপনি ব্যক্তি জীবনে রিয়েল লাইফে একটা জুটি বেঁধেছেন এত সুন্দর একটা আমাদের ভাবির সাথে। সো এই ব্যক্তি জীবনে জুটি বাঁধার পরে কি মনে হয় মানুষটা আসলে কেমন, এবং জুটিটা বাঁধার পরের সময়টা এবং লাইফ চেঞ্জিং, যে আগে আনম্যারিড এবং তারপর ম্যারিড হওয়ার জার্নিটা আপনার জন্য কেমন ছিল? আমার লাইফটাকে যেভাবে গুছিয়ে ও ক্যারি করছে, যেহেতু আমি ম্যাক্সিমাম টাইমটাতে মাঠে সময় দেই, সো আমার ফুল ফ্যামিলি লাইফ এভরিথিং ওই সম্পূর্ণ কেয়ার করে এবং হ্যান্ডেল করে। সো আমি খুব প্রাউড ওকে নিয়ে। তো যেহেতু ভাই একজন ক্রিকেটার, সেটা তো সকলেই জানে। সো ক্রিকেটারদের দেখা যায় অনেকে লেফট হ্যান্ডেড হয়, অনেকে রাইট হ্যান্ডেড হয়। তো ভাই বেসিক্যালি রাইট হ্যান্ডেডই আমরা যতদূর জানি। সো সেক্ষেত্রে যদিও হাত, ডান হাত বাম হাত, মানুষ দুইটা হাতই বলে, কিন্তু আরেকটা হাত আছে, সেটা হচ্ছে অজুহাত। তো ভাইয়া কতটুকু অজুহাত দেন আপনার সাথে সংসার লাইফে, এটা একটু জানতে চাই। আসলে ওরকম এক্সকিউজ দেওয়া বা অজুহাত দেওয়ার মতো ওরকম সিচুয়েশন খুব একটা আসে না, কারণ দেখা যায় যে বেশিরভাগ সময় তো খেলার ভিতরেই থাকে। আর যতটুকু সময় দেখা যায় যে ও ফ্রি থাকে, ওইটা আমাদেরকে দেওয়ারই বেশিরভাগ ট্রাই করে। তো আর আরেকটা জিনিস, আমার আবার সিক্স সেন্স খুব ভালো কাজ করে, তো আমাকে অজুহাত দিয়ে কোনো লাভ হবে না। একটা আধ্যাত্মিক শক্তি আছে যে অজুহাত দিব আগেই জেনে যায় যে কি হচ্ছে, আমি কোথায় আছি। মানে কোনো মিথ্যে মনে হয় লুকিয়ে থাকে না? আচ্ছা, এমন কোনো আছে যেটা ভাইয়া বলেছে পরে ধরা খেয়েছে? মানে ওরকম কোনো সিভিয়ার কিছু না। তো মজা করে একটু জানতে চাই যে হালকা যেটা সেটাই কোনটা বলে ধরা খেয়েছে? আচ্ছা, এরকম একবার হয়েছিল যে মানে একটা মানে ওদের ওই ও তো মানিকগঞ্জের বেসিক্যালি, তো ওখানে একটা মেলা হয়। হ্যাঁ, তো মানে তখন তো দেখা যায় যে মানে কি হয় যে ফ্রেন্ডসদের সাথে একটু ঘুরতে যাওয়া, এগুলাকে একটু ফান মনে হয়। তো দেখা গিয়েছে যে ও গিয়েছে, তো আমি এটা মানে ও জানতো না যে আমি জানি অলরেডি যে ও গিয়েছে, আমাকে বলে না, ও বলছে বের হয়েছে, কিন্তু কোথায় গেছে জানে না। তো
তো সামহাও আরেকটা রিলেটিভের থ্রুতে মানে ফোনে আর কি উনি আমাকে একটা মানে নর্মালি ক্যাজুয়ালি ফোন দিয়ে পরে আমি জানতে পারি। তো তখন আমাকে জিজ্ঞেস তুমি কোথায়, বললাম আমি তো বাইরে। বলছে তুমি কি কোথায়, মেলায়? মানে তখন যে খুব মানুষটা সারা বছরে ফোন দেওয়ার কথা না সেই মানুষটা ফোন দিয়ে ভাইয়াকে তো এখানে যে ভাইয়াকে তো মেলায় দেখলাম, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, তার মানে ভাবির অনেক মিডিয়া আছে, ভাইকে একদম সাবধান থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, ভাইয়ের কাছে জানতে চাই যে এই তো সংসার লাইফে এরকম কখনো হয়েছে যে রাগ ভাঙানোর জন্য এই যে এমন একটা মিথ্যা বলা, মিথ্যা না আসলে এটা একটু হাইড করা হয়েছে বা বলা হয়নি বা মিস হয়ে গেছে, আমরা একটু পজিটিভলি ধরি, তো এরকম করার পরে রাগ ভাঙানো হয়েছে কিভাবে? হয় কি যে খুব কুইক রাগ হয়ে গেল, আবার আস্তে আস্তে খুব অল্প সময়ের মধ্যে আবার ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, আপনি যেহেতু ক্রিকেটার, আপনি তো আসলে ভালো ব্যাটিংও করতে পারেন, বোলিংও করতে পারেন, তো কখনো রেগে গেলে কি মাঠে তো বল ছোড়া হয়, বাসায় কি অন্য কিছু ছোড়া টোড়া হয় কিনা? না, ওরকম কখনো ওরকম কিছু হয়নি। ছোড়া হয়নি না। এখন ভাবি যদি রেগে গিয়ে একটা বল বা অন্য কিছু একটা জিনিসপত্র ছুঁড়ে মারলো, ক্যাচ ধরেছেন কখনো? মেরেছিল কখনো? এরকম হয়েছে না, কখনো? আমাদের দুইজনের ক্যারেক্টার না, কেউ যদি রেগে যায় আমাদের কথা একদম চুপ হয়ে যায়। খেলার মাঠে যেহেতু আপনি খেলেন, আমাদের তো বাংলাদেশে দেখা যায় ক্রিকেটারদের স্পেশালি অনেক ক্রেজ থাকে এবং মেয়ে ভক্তও থাকে, তো ভাবি এটা কতটা হ্যান্ডেল করে ভাইয়ের ক্ষেত্রে? আমি মানে এটা কিভাবে নেন, বা এরকম কখনো হয়েছে কিনা যে কোনো ফ্যান টেক্সটিং করছে, মেসেজ করছে, কফি কফি খাওয়ার অফার করছে, বা এরকম বিষয় ভাবির চোখে পড়েছে কিনা? ফ্যান তো আছে, এরকম হয়, অনেকেই নক দেয়, কিন্তু জিনিসটা কি ওর সোশ্যাল মিডিয়া থেকে সব কিছু মোটামুটি অ্যাক্সেস সব কিছুই মোটামুটি আমার কাছে আছে। ও সব কিছু হয়তো টাইম পায় না হ্যান্ডেল করার বা দেখার, তো ওগুলা সব কিছু আন্ডার চেক আমি সবসময় চেকে রাখি যে ওই সবকিছু সব কিছু ঠিক আছে মেনটেন কিনা। করে। বাহ, সো সুইট। আচ্ছা, খেলার মাঠে তো আমরা দেখি যখন আপনারা জিতে যান তখন তো খুশি উদযাপন করেন, এবং খুশি উদযাপন করতে গেলে অনেকে বিভিন্ন ধরনের ডান্স করেন, মুভ করেন, তা আপনার কোনো রকম মুভ, স্পেশাল মুভ আছে কিনা যখন খুশিতে অত্যন্ত খুশি হয়ে যান, জিতে যান, তখন কোনো এরকম কোনো স্টেপ করা হয় কিনা? না, জাস্ট সেলিব্রেশন নরমাল, আমি ওরকম আচ্ছা, স্পেশাল কোন আলাদা। বাসায় এসে ভাবির সাথে আমি আরো বলি যে তুমি একটা কিছু স্পেশাল কিছু করলা না কেন, যেমন এই যে রিসেন্টলি ওর একটা খেলাতে ও এরকম 175 ছিল না, 175 করেছিল আর কি। তো আমি বললাম যে তুমি যে ও মাঠে করেছে এমনি সেজদা দিয়েছে, তো আমি বলছি তুমি একটা একটু মানে খুশি হওয়ার একটা দিতে পারতা, কারণ ওর ইনজুরি গেল, অনেক বড় একটা ইনজুরির অপারেশনের পরে দেখা গেল এত বড় একটা স্কোর ও করলো, বললাম তুমি একটা কিছু করতে পারতা। মানে ও খুব শান্ত, তো দেখা যায় যে ও খুব এক্সপ্রেস করতে পারে না জিনিসগুলো আর কি। আমরা তো আসলে যখন খুশি থাকি তখন কিন্তু আমাদের আশপাশে মানুষের কংগ্রাচুলেশন করার মানে অভাব হয় না, এবং সুসময়ের বন্ধু কিন্তু অনেক পাওয়া যায়। দুঃসময়ে যখন ম্যাচ হারা হয় কিংবা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, যেমন আপনি বলছিলেন ইনজুরির কথা, এবং এরকম আপস অ্যান্ড ডাউন কিন্তু অনেক হয়, এবং আশেপাশে মানুষ অনেক সময় বন্ধু হয়, এনিমিস হয়ে যায়। সেই খারাপ সময়গুলোতে আপনি কিভাবে আসলে ভাইকে সাপোর্ট দিয়ে থাকেন? সাপোর্ট বলতে আসলে যদি আমি ওর ইনজুরির ওই টাইমটার কথাই বলি, দেখা গেছে আমাদের তো একটা ছোট বেবি আছে, হ্যাঁ, তো ওই অপারেশনের জন্য দেখা গেছে আমরা 1 মান্থের মতো আমাদের থাইল্যান্ডে থাকতে হয়েছে, স্টে করতে হয়েছে। তো ওর হসপিটালের থেকে দৌড়াদৌড়ি থেকে শুরু করে 10 কিলোমিটারের ডিস্টেন্স ছিল প্রবাবলি হসপিটাল থেকে হোটেল আমরা যেখানে স্টে করছিলাম। তো এভরিথিং এ টু জেড সব কিছু হ্যান্ডেল করা, ডক্টরদের সাথে কথা বলা, তারপরে যে টাকার যে ম্যানেজগুলো সব কিছু করা, তো এই সব কিছু আমি ট্রাই করেছি আর কি যতটুকু আমার পক্ষে পসিবল করা। আর মেন্টাল মোটিভেশন বলতে সবসময় এভাবে করে বলেছি দেখো তুমি ট্রাই করো, আমি তোমাকে বিলিভ করি যে তুমি ভালো কিছু বড় কিছু করতে পারবা। তো মেন্টাল সাপোর্টটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে ওই টাইমটাতে ইম্পর্টেন্ট। আর ক্রিকেট প্লেয়ার শুধু বলতে না, সব আমার কাছে মনে হয় হাজব্যান্ডদের ক্ষেত্রে যদি ওয়াইফরা একটু মেন্টাল সাপোর্টটা একটু বেশি দেয়, আমার মনে হয় যে ওইটাই একটু বেশি ইম্পর্টেন্ট আর কি। রাইট আপু, খুব সুন্দর কথা বলেছেন। আচ্ছা, মাঠে যেহেতু ভাই আসলে কোনো স্টেপ করেন না বা ওরকম নাচানাচিও করেন না, কিন্তু আপনি বলেন, তো আমরা কি আপনাদের একটা কাপল ডান্স দেখতে পারি কিনা? মানে এটা কিন্তু একটা সুযোগ ভাইয়াকেও নাচানো, কারণ সে মাঠে আসলে সবাইকে নাচায়, প্রতিদ্বন্দ্বীকে খেলার ছলে তাদের সাথে কম্পিট করতে থাকে, এবং বাসায় আপনি তাকে কিন্তু নাচাতে পারেন। এবার আমাদের আজকে চার চৌকে স্টেজ কিন্তু আপনার জন্য একটা মাধ্যম। আমরা ছোট্ট একটু কাপল ডান্স বা মিষ্টি একটা ডান্স বা একটা স্টেপ একটু আপনাদের কাছ থেকে দেখতে চাই। তোর করে দিয়েছি মন আর কিছু বুঝি না এখন।
এত সুইট একটা বিষয় এত তাড়াতাড়ি শেষ হলো আসলে খুব মাত্র ভালো লাগা শুরু হয়েছিল বাট ইটস ওকে মানে আসলে ভাইয়া মনে হয় খুব শায় হ্যাঁ। স্পেশালি আসলে বাইরে একটু মনে হয় বেশি শায় আচ্ছা আমরা তো আসলে দেখি যে প্রিয় মানুষের ছবি কিন্তু সব সময় মনে আঁকা থাকে এবং এটা আসলে কখনোই মুছে না কোনোভাবেই মুছে না একদম মার্কার পেন দিয়ে আসলে লেখা থাকে পানি দিয়ে ওঠে না তো একটু রিয়েল লাইফে আপনাদের কাছ থেকে একটু একে অপরের একটু ছবি যদি আমি ড্র করতে বলি তাহলে বিষয়টা কেমন হয় যে খুব মনের ভালো draw চিত্রটা করে। আসলে মনের মধ্যে কিভাবে আছে এটা কিন্তু একটা দেখার বিষয় কেমন হয় ব্যাপারটা একটু Try দেখি করে দেখি। কেমন Let's try. একে অপরের ইমাজিনেশনে কেমন লাগতে পারে আপনাদের দুজনের কাছে একটু আমরা পেপারস দিয়ে দিয়েছি সেটা থেকে একটু আমরা দেখতে চাই যে দুইজনের মনের মাধুরী মিশিয়ে কেমন ভাবে একে অপরকে তারা ড্র করতে পারে এখান থেকে কিন্তু ভালোবাসার প্রতিফলনটা বোঝা যেতে পারে সো বি কেয়ারফুল টাইম আপ এক্সামের টাইম শেষ আচ্ছা শুরুতে ভাইয়ের কাছেই একটু দেখতে চাই কেমন ড্র করছে খুবই বাজে। একটু দর্শকদেরকে একটু দেখাতে চাই আসলে ড্রটা নট ব্যাড ভালো হয়েছে এবার ভাবি ও মাই গড ও দ্যাটস এক্সক্লুসিভ অ্যাকচুয়ালি সে আপনাকে এভাবেই মানে দেখে তার মনের দৃষ্টিতে এবং ভাইয়াকেও মার্কস দেওয়া যায় আচ্ছা আপনি কত মার্কস দেবেন দেখি আউট অফ 10 6 6 আচ্ছা ভাইয়া এবার ভাবিটা আমি 10। ওয়াও আচ্ছা এটা কি সেফ সাইডে থাকার জন্য না 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 না, না, না। না খুবই ভালো লেগেছে আচ্ছা আমরা তো হচ্ছে অনেক সময় এরকম দেখি যে কিছু কথা আমরা অনেক সময় মুখে প্রকাশ করতে পারি না বা বলতে গেলে একটু ইতস্ত বোধ হয় একটু শাই ফিল হয় তো এরকম অনেক অজানা কথা তো মনের মধ্যে থাকে সুপ্ত কিছু কথা সেখান থেকে যদি যে কথাটা মুখে বলা যায় না সেটা যদি লিখে আমরা প্রকাশ করতে বলি তাহলে একে অপরের জন্য কোন কথাটি আপনারা লিখবেন মনের ভাব প্রকাশ করার জন্য যে কয়টা ওয়ার্ড সেন্টেন্স লাগে ভাইয়ের মনে হয় অনেক কথা বলা বাকি ছিল ঠিক আছে আপু এবারে ফার্স্ট ভাইয়াকে কি লিখেছেন একটু আমাদের পড়ে শোনাবেন আমি লিখেছি যে আই অলওয়েজ বিলিভ ইন ইউ অ্যান্ড আই লাভ দ্যাট ইউ নেভার গিভ আপ মানে ইউজুয়ালি দেখা যায় যে আমি ওকে বলি যে মানে দেখা যায় যে কখনো খেলার মধ্যে যদি একটু দেখা যায় যে ওর কোনো মিস্টেকের কারণে আউট হয়ে গেছে তখন আমি ওকে বলি এভাবে যে না তোমার এই জিনিসটা খেলাটা মানে এভাবে এই জিনিসটা তোমার করা ঠিক হয় নাই বাট অ্যাকচুয়ালি মনের ভিতর থাকে আই নো দ্যাট হি ট্রাইজ আ লট সো এই জিনিসটা আমি চিন্তা করি ডিফারেন্টলি বাট বলা হয় ডিফারেন্টলি আর কি আর মাঝে মাঝে বলি যে আর একটু শক্ত হও একটু রাগী হও বাট মনে মনে আসলে আমি চাই যে যেভাবে আছে সেভাবেই থাকো হাউ সুইট ওকে এবার ভাইয়া কি বলতে চান ভাবিকে আমার স্বপ্ন দেখার কারণ তুমি, আমার জীবনের চলার পথ তুমি। মাশাআল্লাহ খুবই ভালো লাগে মানে এই যে মনের কথাগুলো প্রকাশ করতে পারাটা কিন্তু একটা ব্লেসিং একে অপরের সাথে শেয়ার করতে পারাটা একটা ব্লেসিং এবং সবচেয়ে যেটা ভালো লাগে যে ভাবি যেটা বলছিলেন যে সাপোর্টটা এবং এই যে সমালোচনা আলোচনা যেটাই হোক না কেন এই যে তাদের মধ্যে একটা আলোচনা করার যে একটা ব্যাপার এটা কিন্তু একটা রিলেশনশিপের জন্য আমার মনে হয় ভেরি ইম্পর্ট্যান্ট এরকম তো অনেক সময় হয় যে আমরা প্রেমে বারবার পড়ি আবার অনেক সময় হয় যে ওয়ান সাইডেড লাভ হয় তো আপনাদের প্রেম স্টোরিটা একটু জানতে চাই যে কিভাবে কে কার প্রেমে পড়লেন ওর আব্বু আমার শ্বশুর উনি রংপুর রাইডার্স বিপিএল টিমের ডিরেক্টর প্লাস কোনার ছিলেন তো আমি তখন রংপুর রাইডার্সের ফার্স্ট খেলি 2012-তে না 2012-এ সো ওই সময়টাতে আমরা যখন মাঠে থাকতাম তখন ওরা যে পাশেই ভিআইপি গ্যালারিতে ওরা বসে থাকতো তো তখন ফার্স্ট দেখা বাট পরিচয় লেটার পরে হয়েছে আর অনেক পরে হয়েছে বাট ওই সময় থেকে একটু একটু ভালো লাগা তারপর যখন সামনাসামনি পরিচয় তারপরে বেশি সময় নেই 2.5 মাস 3 মাসের মধ্যেই খুবই কম সময় কিভাবে প্রপোজ করা হলো টেক্সটের মাধ্যমে প্রপোজালটা খুবই মানে এটা কি বলবো এটা ফানি স্টোরি ছিল ও আমাকে বলেছিল যে ও একজনকে লাইক করে তাকে তার ব্যাপারে বলতে চায় আমার সাথে মিট করাবে তো এটা তো কোনোভাবে আমার বোঝার উপায় ছিল না যে আমাকে যদি মিট করে তাহলে অবভিয়াসলি সেটা তো আর আমি না এভাবে জিনিসটা আমাকে মানে বলছে আপনারা আসলে দুজন প্রথমে ফ্রেন্ড ফ্রেন্ডস রাইট আচ্ছা তো তখন আমাকে বলল ভালো যে ট্রিক আমাকে পরে বললো তোমার সাথে আমি মিট করাবো তোমাকে আমি কিছু লিখবো বলবো তুমি একটু দেখবা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তো রাত্রেবেলা ওই দিন টেক্সট করার কথা বলে সারা রাত আমি মানে ওয়েট করতে করতে আমি ঘুমাই গেছি আমি তারপর কোনো টেক্সট পাই নাই
সকালবেলা যখন আমি উঠছি এর মধ্যে দেখি ওর অনেক কলস, অনেক মিসড কলস। ও ভাবছে যে আমি হয়তো ওর মেসেজ দেখে রাগ করে হয়তো বা আমি ওর কল ধরা বন্ধ করে দিছি, এরকম কিছু একটা। সো পরে আমি মেসেজ দেখে আমি ওকে জাস্ট এইভাবে করে বললাম, দেখো এভাবে আসলে তো হবে না, আমার মনে হয় তুমি আমার আম্মুর সাথে কথা বলো, তোমার আম্মুর সাথে তুমি কথা বলো, যদি তারা ওকে থাকে ব্যাপারটা নিয়ে তাহলে জিনিসটা নিয়ে আগানোটা ঠিক হবে। তো আমাদের জিনিসটা এমন ছিল না যে রিলেশনশিপটা ওভাবে আমাদের হয় নাই, ফ্যামিলিগতভাবে জানানোর পরে ওখান থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আর কি আমাদের তারপর আর কি কন্টিনিউয়েশনটা হয়েছে। ভেরি সুইট। আচ্ছা, ভাইয়া যদি এখন বলি যে ভাবির উদ্দেশ্যে একটা গান গেয়ে শোনাতে, কোন গানটি গাইবেন? পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা। আমরা তো আসলে পজিটিভ দিক শুনছিলাম এতক্ষণ, তো দুজনের খুব আসলে জুটিয়ে প্রশংসা করা হলো। এখন যদি বদনাম করতে বলি, তিনটা করে, ভাইয়া করবেন ভাবির 3টা, ভাবি করবেন ভাইয়ার 3টা বদনাম। ভাবিকে দিয়ে শুরু করি। রোডের মধ্যে তো দেখা যায় যে অনেক সময় যে গাড়িতে লাগিয়ে দেয়, রাইট? অনেক সময় তো এই ধরনের সমস্যা হয় রিক্সার, স্পেশালি রিক্সার ক্ষেত্রে। তো দেখা যায় যে কোনো সময় যদি এরকম সিচুয়েশন হয়, ওর যেখানে রাগার দরকার সেখানে ওকে আমি কোনো রাগই হতে দেখি না। আমি বলি তুমি একটু বলো, কিছু বলো, তোমার গাড়িতে লাগিয়ে দিচ্ছি, তুমি কিছু তো একটু তো রাগ হও। কোনো এই সময়গুলোতে আমি চাই যে একটু রাগ হোক, বাট এখানে এইসব জায়গায় অনেক এত কামলি অ্যাক্ট করে যে আমার মাঝে মাঝে রাগ উঠে যায়। আচ্ছা, এটা ছিল একটা। ওর আসলে ওরকম খারাপ দিক নাই, এটাই আমার কাছে লাগে যে মাঝে মাঝে রিয়াকশন, আর দেখা যায় যে আমি কোনো সারপ্রাইজ দিলাম, এত লেট রিয়াকশন দেয়, প্রসেস করতে পারে না অ্যাকচুয়ালি। তখন আমার না রাগ উঠে যায় যে আমি এই যে কষ্ট করে সারপ্রাইজটা দিলাম, না, এটা একদম ঠিক, মানে কোনো এক্সপ্রেশনই নাই। আরেকটা জিনিস হলো আমার রান্না, আমি তো অনেক দেখা যায় যে আমার ক্যাফের কারণে আমি অনেক ফিউশন রান্না বাসায় আমি অনেক ট্রাই করি। তো ওকে, ও সি ফুড খায় না, আর এখানে দেখা যায় সি ফুডটা আমার ফেভারিট, আর আমার রেস্টুরেন্টটাও সি ফুড রেস্টুরেন্ট, কিন্তু সে সি ফুড খায় না। তো দেখা যায় রেস্টুরেন্টে আসলে মানুষজন যখন আমাদের যারা পরিচিত কিছু কাস্টমার্স আছে যারা আমাদেরকে চেনে, এসে বলে কি ভাই আমাদের সাথে আসেন না, বসেন খান। না আমি সি ফুড খাই না। তো আমরা কি রেস্টুরেন্ট চালাচ্ছেন ভাবি, দেখেন আপনার হাজবেন্ডই সি ফুড খায় না আর আপনি সি ফুড রেস্টুরেন্ট চালাচ্ছেন। খুবই বাজে। সি ফুড খায় না, খেতে হবে মাঝে রাইট। এবারে ভাইয়ার পালা। না, রাগ হওয়ার মতো আসলে কিছুই নাই। যদি আমি বলি যে যেমন ও যখন রাগ হয়ে যায়, খুব রাগ হয়ে যায়, আবার দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে আবার একদম নর্মাল হয়ে যায়। এটা একটা যে রাগ হয়ে যায় খুব, অবশ্যই কোনো কারণ থাকলে, কারণ না থাকলে না। আর দ্বিতীয়ত ও অনেক শাই, দেখা যাচ্ছে যে কোথাও যেতে চাচ্ছি, হঠাৎ করে বললো না ওই জায়গায় অনেক বেশি ক্রাউড, যাওয়ার দরকার নেই, যাবো না, থাক, আমরা তার থেকে বাসায় থাকি, এরকম। বা সিক হয়ে গেলে যে মেডিসিন খেতে হবে ওটাও খায় না। হ্যাঁ, এই যে ভাইয়া ব্যস্ত থাকে, এটাতে আমি আসছিলাম, তখন কিভাবে টাইমটা আপনি কাটান? আসলে ও যখন খেলার ওখানে চলে যায়, দেখা যায় যে আমি আমার আম্মুর বাসা একদম কাছে, আর আমার বোনের হাজবেন্ডও যেহেতু প্লেয়ার, দেখা যায় যে ওরা খেলা তো দেখা যায় বেশিরভাগই একসাথে হয়ে যায়, তখন দেখা যায় আমাদের বোনরা সব একসাথে আর কি হওয়ার একটা টাইম হয়ে যায় ওখানে। তো আমার আম্মুর বাসায় ওখানে টাইম স্পেন্ড করা হয়। আম্মুর বাসায় তারপর খেলা শেষ হলে তারপর আবার এসে সব কিছু নতুন করে গুছানো, এটা কিন্তু খুবই টাফ। একদম 1-2 মাসের জন্য নিজের বাসা রেখে দিয়ে চলে যাওয়া, যেই পরিমাণ ডার্টি হতে পারে বা বাসার যে অবস্থাটা হতে পারে, আবার এসে রিডু করা সব কিছু, এটা কিন্তু অনেক টাফ। মানে ট্রাভেলারের মতো লাইফ হয়ে গেছে একদম, আসলে সত্যি কথা যেটা বলতে চাই। আচ্ছা, পরিবারের সাথে কেমন সময় দেওয়া হচ্ছে এই স্পেশালি ঈদের সময়টাতে? ঈদের সময়টা যেহেতু শ্বশুর বাড়ি বাপের বাড়ি, আবার ভাইয়ারও বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই, সো কিভাবে ব্যালেন্স করা হয়? আসলে দেখা যায় যে ঈদের ব্যাপারটা থাকে যে ও মানিকগঞ্জে যায়, আবার এবার হয়তো বা আমার শাশুড়ি আমাদের সাথে ঈদ করবেন, তো দেখা যায় যে হয়তো মানিকগঞ্জে না যাওয়া হলে হয়তো আমার আম্মুর বাসায় হয়তো ইনভিটেশন থাকবে, ওখানে হয়তো যাব। তো প্রত্যেক ইয়ারে এরকম হয় যে আমার আম্মুর বাসা থেকে ইনভিটেশন শুরু হয়, ওভাবে করে যেতে যেতে সব রিলেটিভদের একজনের করে ইনভিটেশনগুলো আর কি অ্যাটেন্ড করা হয়। ভাইয়ার ফেভারিট প্লেস? ওর ফেভারিট প্লেস মানে কি, এটা কি দেশে না দেশের বাইরে, যেটাতে ঘুরতে পছন্দ করে? ও আমাদেরকে নিয়ে আমার কাছে যেটা মনে হয়, আমার এটাকে লাইকিংটাকে বেশি দেয়, তো প্রায়োরিটি দেয়। তো আমাদের সবচেয়ে ফেভারিট স্পট যদি আমরা বলি, আমরা থাইল্যান্ডে অনেক ঘুরতে পছন্দ করি। তো আমার কাছে মনে হয় আমাদেরকে ওখানে নিয়ে গেলে ওরও এই জিনিসটা ভালো লাগে। আচ্ছা, ভাইয়ের ক্ষেত্রে ভাবি কোথায় ঘুরতে যেতে ভালোবাসে? আমাদের বাংলাদেশের ভিতরে কক্সবাজার, যখন একটু ফ্রি থাকবো কক্সবাজার, আর বাইরে গেলে থাইল্যান্ড। আচ্ছা, ভাবির পছন্দের কালার কি? ভাইয়াকে বলতে হবে। আচ্ছা, ওর পছন্দের কালার আপনার
পার্পেল, তারপর ব্রাউন। এই হবে। আচ্ছা ঠিক আছে, এবার ভাইয়ার পছন্দের ওর কালার কি? হচ্ছে ও ইউজুয়ালি ব্ল্যাক, গ্রে এই কালারগুলো আর কি ও প্রেফার করে বেশি। আচ্ছা, পছন্দের ফুল কোনটা ভাবে? অর্কিড। অর্কিড, আমারও অর্কিড। ভাইয়ার? ওর হচ্ছে আমার কাছে মনে হয় রোজ, আর এখন রিসেন্ট দুজনেরই একটা ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে সানফ্লাওয়ার। এখন দোকানগুলোতে সানফ্লাওয়ার দেখা যাচ্ছে অনেক, হ্যাঁ, এত সুন্দর লাগে খুব সামনে সুন্দর সামনে, লাগে খুবই আসলে। সুন্দর। আচ্ছা, শেষ প্রশ্ন, ভাবির হাতের স্পেশাল রান্না কোনটা ভালো লাগে? প্রন কারি, প্রন কারিটা বেস্ট। আচ্ছা, ভাইয়া কখন রান্না করেছেন আপনার জন্য? একবার কফি বানিয়েছিল, আর একদিন নুডলস বানাতে অ্যাটেম্প্ট নিয়েছে, তো আমি যে দেখি ওর এমনই অবস্থা, মানে ব্যর্থ। মনে হচ্ছে যে ও 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে রান্না করে, হ্যাঁ, এরকম পরে বলছি তুমি রাখো, আমি নুডলস খাবো না, তুমি চলে আসো। আচ্ছা, খুবই মজার একটা আড্ডা হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। একটু জানতে চাই আপনাদের কেমন লেগেছে আজকের আয়োজন? খুবই ভালো লেগেছে, ইটস মেড মাই ডে। আর ঈদের দিনটা আসলে এরকমই, মানে ইচ্ছা থাকে এরকমভাবেই সারপ্রাইজ দিতে সবাইকে। জি ভাবি। আমারও খুব ভালো লেগেছে, সব অডিয়েন্সদেরকেও ঈদ মোবারক, আপনাকেও ঈদ মোবারক, সবাই Thank ভালো you. থাকবেন। যে আপনারাও ভালো থাকবেন, এরকম সুন্দরভাবে সুইট থাকবেন মাশাআল্লাহ সব সময়। আমাদের মাঝে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো অবশ্যই, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে যাবার আগে আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।